বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনা সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেল। আমি সৌমিত্র শুভ্র আছি সাথে। প্রতারণা, এটিই ছিল রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের মূল ব্যবসা। মিথ্যা ও বিভ্রান্তির মধ্যে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার কাজ, এমন তথ্য জানিয়েছেন র্যাবের গোয়েন্দা প্রধান। মঙ্গলবার উত্তরার মূল শাখার পর বুধবার রিজেন্টের মিরপুর শাখাও সিলগালা করা হয়েছে। প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 কর্মচারীর 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিজেন্ট হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা দেখে হতভম্ব দেশবাসী। এরপর থেকেই বেরিয়ে আসছে হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের নানা কাহিনী। দুপুরে র্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান সারোয়ার বিন কাশেম জানান, শাহেদ কথায় কথায় প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম বিক্রি করত, প্রভাব বিস্তারে ব্যবহার করত ক্ষমতাসীনদের নাম। বিভিন্ন সময় মিথ্যাকে কেন্দ্র করেই তার কিন্তু উত্থান, এবং বলবো যে বিভিন্ন প্রতারণাকে কেন্দ্র করে সে কিন্তু তার নিজেকে সে আজকে এই বড় অবস্থায় নিয়ে এসছে। সে প্রধানমন্ত্রীর এই অফিসকেও কিন্তু আমি বলবো যে নাম করে সে নানা জায়গায় তার নাম সে বিক্রি করেছে। র্যাব কর্মকর্তারা জানান, শাহেদকে ধরতে অভিযান অব্যাহত আছে। অভিযান চলছে বাকি আসামিদের ধরতেও। আমরা গতকাল রাতেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। আমরা দেখেছি সে তার মোবাইলগুলো বন্ধ করে রেখেছে। আশা করছি অতি দ্রুত আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এদিকে জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সহ 7 জনকে দুপুরে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একজনকে পাঠানো হয়েছে কিশোর সংশোধনাগারে। মানে আজকে যাদেরকে চালান দিয়েছেন ফরওয়ার্ডিং বলে, এদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নাই। রাষ্ট্রপক্ষের থেকে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার যাদেরকে গ্রেপ্তার করেছে প্রত্যেক আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এদিকে বুধবার বিকেলে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখায় অভিযান চালিয়েছে র্যাব। নানা অনিয়মের অভিযোগে সিলগালা করা হয় হাসপাতালটি। টেস্ট না করে রিপোর্ট তো এই ধরনের নানাবিধ অনিয়মের কারণে তখন দণ্ডারোপ করা হয়েছিল। যার কাছ থেকে যা পেরেছে বিল নিয়েছে, এবং কারো কাছ থেকে বেড ভাড়া নিয়েছে আপনার 10,000 টাকা, কারো 15,000 টাকা, কারো 7,000 টাকা। এবং সরকারের কাছ থেকে কিন্তু এই যে বিল ক্লেম করার পরেও কিন্তু এই লোকজনের কাছ থেকে এই বিলগুলো নিয়েছে, এবং এইটা আসলে কোনো মানসম্পন্ন হাসপাতালই নেই। এবং এটা যে আইসিইউ, এর চেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা অনেক ভালো। করোনা পরীক্ষার জাল সনদ দেওয়া, হাসপাতালের লাইসেন্সের মেয়াদ না থাকা সহ বিভিন্ন অনিয়ম ও অভিযোগ পান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দিয়েছে দুদক, জানিয়েছেন সংস্থার সচিব দিলওয়ার বক্ত। এর আগে জেএমআই এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশনের মেডিকেল সমন্বয়কারীকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তা। চিকিৎসকদের জন্য নকল মাস্ক ও পিপি সহ নিম্নমানের নিরাপত্তা সামগ্রী সরবরাহের অভিযোগে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করেছেন দুদক। বুধবার সকাল 9:45টায় দুদক কার্যালয়ে আসেন তিনি। এর আধা ঘন্টা পরে আসেন আরেক অভিযুক্ত প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন লিমিটেডের মেডিকেল টিম সমন্বয়কারী মোহাম্মদ মতিউর রহমান। তবে করোনা আক্রান্তের কারণ দেখিয়ে হাজির হননি অ্যালান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন। পরে দুদক সচিব বললেন, অভিযুক্তদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। মাস্ক, পিপি, এবং অন্যান্য সামগ্রী যেগুলো ক্রয় করা হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির সাথে কারা জড়িত সেটি চিহ্নিত করার জন্য এই কমিশন তদন্ত কমিটি গঠন করে, এবং তারই প্রেক্ষিতে আরও অধিকতর তথ্য গ্রহণ করার জন্য এই 3 জনকে আজকে তলব করা হয়েছে, এবং আগামীকালকে আরও 2 জনকে বক্তব্য গ্রহণের জন্য তলব করা হয়েছে। একই সাথে কোভিড পরীক্ষার জাল সনদ প্রদান সহ রিজেন্ট হাসপাতালের অনিয়মগুলো খতিয়ে দেখা হবে বলে জানান দুদক সচিব। দুর্নীতি কমিশন এই বিষয়গুলো নিশ্চয়ই আমলে নিবে। আমরা আশা করি এই বিষয়গুলো আমলে নিয়ে সেগুলো অনুসন্ধান হবে, এবং সেই অনুসন্ধানের মাধ্যমে যারা দোষী ব্যক্তি তাদেরকে আইনে আমলে আনা যাবে। এর আগে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পান তমা কনস্ট্রাকশনের মতিউর রহমান। জানান, মাস্ক আমদানিতে তাদের কোনো দুর্নীতি নাই, মাত্র 60টি মাস্কের জন্য তাকে তলব করা হয়েছে। এই 60টা মাস্ক আমরা পোর্ট থেকে
কম পাইছি। এটা আমাদেরকে যখন ব্যাখ্যা তলব করে, আমরা ব্যাখ্যা দেওয়ার পরে সিভিল এভিয়েশন বরাবর আবেদন করছিলাম। এই আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন ইনকোয়ারি করছে। এই ইনকোয়ারির রিপোর্ট বিভিন্ন পত্রপত্রিকা আসছে। তবে অভিযোগের বিষয়ে গণমাধ্যমের কোনো জিজ্ঞাসার উত্তর দেননি জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। আপনি দুজনকে জিজ্ঞেস করেন, আমি তো বললাম। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে প্রাণ গেছে আরও 46 জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 2197 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় 3489 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1,72,134 জন। পরীক্ষা হয়েছে 15,672টি। শনাক্তের হার 22.26%। 24 ঘন্টায় 2,736 জন সহ মোট সুস্থ হয়েছেন 80,838 জন। ব্রিফিংয়ে সৃষ্টিশীল কাজের মাধ্যমে মনোবল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত হয়েছে 3,489 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,72,134 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 2,197 জন মৃত্যুবরণ করেছেন। নিয়মিতভাবে ব্যায়াম করবেন এবং ভালো সিনেমা দেখা, ছবি আঁকা, বাগান করা, এইসব কার্যক্রমের মাধ্যমে মানসিক স্বাস্থ্যকে উজ্জীবিত রাখবেন। এবার করোনা চিকিৎসায় ওষুধ পাওয়ার দাবি করেছে চিকিৎসকদের সংগঠন সোসাইটি অব মেডিসিন। ঢাকার 4 কোভিড হাসপাতালে 50 রোগীর ওপর ফেভিপিরাভির ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে 96% সফলতার দাবি করছে তারা। তবে এখন পর্যন্ত করোনার সুনির্দিষ্ট ওষুধ নেই জানিয়ে ডাক্তার ABM আবদুল্লাহ আরও বড় পরিসরে দেশব্যাপী ক্লিনিক্যাল ট্রায়ালের তাগিদ দিয়েছেন। উৎপাদকদের হিসাবে একজনের ওষুধ খরচ পড়বে কমপক্ষে 20 থেকে 28,000 টাকা। জেনেরিক নাম ফেভিপিরাভির। এটি উদ্ভাবন করেছিল জাপানের ফুজিফিল্ম গ্রুপের তোয়ামা কেমিক্যাল। 2014 সাল থেকে এভিগ্যান নামে পাওয়া যায় সেখানে। করোনা চিকিৎসায় প্রথমে চীন ও পরে রাশিয়ায় ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা আসে। সবশেষ ঢাকা ট্রায়ালেও কার্যকারিতা পাওয়ার দাবি সোসাইটি অফ মেডিসিনের। কুয়েত মৈত্রী, মহানগর জেনারেল, কুর্মিটোলা ও মুগদা, ঢাকার এই 4 হাসপাতালে 18 থেকে 65 বছরের 50 রোগীর উপর পরীক্ষামূলক প্রয়োগ করেন চিকিৎসকরা। তাতে 4 দিনের মাথায় 48 ভাগ ও 10 দিনের মাথায় 96% রোগী করোনামুক্ত হয়েছেন বলে দাবি তাদের। যারা পজিটিভ হয়েছেন কিন্তু তেমন কোনো উপসর্গ নেই, এই পেশেন্টদের জন্য ফেভিপিরাভির বাংলাদেশি পেশেন্টদের জন্য অবশ্যই এই স্টাডির আলোকে একটি কার্যকরী ঔষধ। যিনি RT-PCR দ্বারা প্রমাণিত কোভিড-19 রোগী নন, তিনি এই ওষুধ খাবেন না। প্রশ্ন আসে, এই ওষুধ করোনার চিকিৎসায় খোদ জাপান বা ইউরোপের দেশগুলো কেন ব্যবহার করছে না? ওরা কেন এই ওষুধটি নেয়নি সেটার ব্যাখ্যা আসলে ওভাবে আমাদের নেই, কিন্তু ওখানে এখনও স্টাডিগুলো হচ্ছে। এটাকে আশার আলো মনে করলেও শতভাগ কার্যকর এখনই বলতে নারাজ প্রফেসর ABM আবদুল্লাহ। স্পেসিফিক চিকিৎসা নাই, কোনো ওষুধ নাই, দুনিয়াতে কোথাও নাই। যেগুলো চলছে কিছু নাই, আমরা কিছু দিচ্ছি, এটি হলো বাস্তবতা। আর মাত্র 5 জন দিয়ে আসলে কোনো কনক্লুশনও আসা যাবে না। আরও কয়েকশো হাজার যদি আপনি না করেন এবং শুধুমাত্র কয়েকটা সেন্টারে, এইটা দিয়ে কিন্তু একদম কনক্লুশন আসা কিন্তু খুব ডিফিকাল্ট। তারপরেও যতটুকু রেজাল্ট আপনারা দেখলেন, এটা তো একেবারে আশাহত তো বলা যাবে না, আশাপ্রদই তো বলা যায়। করোনা পজিটিভ হলেই কেবল এটি গ্রহণ করা যেতে পারে। প্রথম দিন 16টি ও পরের 6 দিন 6টা করে, অর্থাৎ 7 দিনে মোট 52টি ট্যাবলেট খেতে হবে। কারো কারো 10 দিনের ডোজও লাগতে পারে। একটি ট্যাবলেটের দাম 400 টাকা। প্রশ্ন হলো, এত দামি ওষুধ কিভাবে খাবে সাধারণ মানুষ? ভ্যাট রয়েছে এবং ভ্যাটের যদি অব্যাহতিটা বাংলাদেশ সরকার থেকে যদি দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এই ওষুধের দাম কমানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুযোগটি রয়েছে। উদ্যোক্তারা জানান, শিগগিরই সারা দেশে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করবেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 5,49,000। মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1,20,00,000-এর বেশি। একদিনে 200-র বেশি প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে।
দেশটিতে মোট মৃত্যু ৬৭,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণ গেছে ৩ শতাধিক মানুষের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১,৩৪,০০০ ছাড়িয়েছে। ভারতে আরও প্রায় ৫ শতাধিক মৃত্যুর পর মোট প্রাণহানি ২১,০০০ ছাড়িয়েছে। আক্রান্ত ৭,৬৮,০০০-এর বেশি। বাংলাদেশের সাথে ফ্লাইট বাতিলের পর এবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দোহা থেকে যাওয়া ১২৫ বাংলাদেশিকে বিমান থেকে নামতেই দেয়নি ইতালি। তাদের ওই বিমানেই ফেরত পাঠানো হবে। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে ফিউমিসিনো বিমানবন্দরে ওই বিমানটি অবতরণ করে। ওই বাংলাদেশি যাত্রীদের ইতালিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। গত মঙ্গলবার বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর বাংলাদেশের সঙ্গে ১ সপ্তাহের জন্য সকল ফ্লাইট বাতিল ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করলেও কাতার থেকে যাওয়া ফ্লাইট চালু রেখেছে ইতালি। সেই হিসেবে দোহা থেকে যাওয়া ওই ফ্লাইটটির যা বাংলাদেশি যাত্রীদের ইতালি প্রবেশে কোনো বাধা থাকার কথা ছিল না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ঢাকা থেকে আসা সব যাত্রীকে আমরা পরীক্ষা করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কড়া নির্দেশনা ছিল, কারণ এই মুহূর্তে বাংলাদেশে মহামারীর ঝুঁকি বাড়ছে। দর্শক, রোমের বিমানবন্দরে অবতরণের পর কাতার এয়ারওয়েজের যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হয়নি ইতালিতে বলছিলাম। এ বিষয়ে জানাতে আমাদের সাথে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন সুমন। সুমন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। বিমানে থাকা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কিনা, আর বাংলাদেশি ছাড়া অন্য কোনো দেশের যাত্রী ছিলেন কিনা ওই বিমানটিতে? ধন্যবাদ সৌমিত্র। আপনারা জানেন যে কাতার এয়ারওয়েজের যে ফ্লাইটটি আজকে অবতরণ করেছে রোম এয়ারপোর্টে, তো সেইখানে যে যাত্রী ছিল প্লেনে, সেই যাত্রীদেরকে করোনা পরীক্ষা করা হয়। তবে আজকে কিন্তু একটা জিনিস বলি যে আজকে কিন্তু 2টি ফ্লাইট নেমেছে, সেটি হচ্ছে একটি রোমে, একটা মিলানোতে। তো 2 ফ্লাইটে যাত্রী ছিল প্রায় 52 জনের মতো, 152 জন। তো মিলানোতে ৪৫ জন, আর বাকি যারা ছিল তারা হচ্ছে রোম এয়ারপোর্টে অবতরণ করে। তো সেইখানে যাত্রীদেরকে পরীক্ষা করা হয়। সেইখানে প্রায় যেটা জানা গেছে যে 7 থেকে 8 জন যাত্রীর গায়ে করোনা ভাইরাসের সিমটম পাওয়া গেছে, যার ফলে কোনো যাত্রীকেই নামানো হয়নি প্লেন থেকে। সেখান থেকেই তাদেরকে আবার পুনরায় ব্যাক করানো হয়। যেটা জানতে পেরেছি যে দূতাবাস সূত্রে যেটা জানতে পেরেছি যে 2 জনকে শুধুমাত্র প্লেন থেকে নামানো হয়। একজন ইতালিয়ার পাসপোর্টধারী বাংলাদেশি, আরেকজন হচ্ছে গর্ভবতী মহিলা বাংলাদেশি। তো বিভিন্ন সূত্রে যেটা আমি জানতে পেরেছি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে, যে সর্বমোট মিলানো এবং রোম মিলিয়ে টোটাল 7 জনকে প্লেন থেকে নামানো হয়েছে, কারণ তাদের ইতালিয়ান পাসপোর্ট থাকায়। আর বিশেষ করে বলবো যে লাসিও যারা এখানে বর্তমানে অবস্থান করছেন, লাসিও বিভাগে আপনার যারা বাংলাদেশি আছেন তাদের ইতিমধ্যে করোনা পরীক্ষার জন্য বলা হয়েছে, এবং যারা এর পূর্বের ফ্লাইটে এসেছে তাদের বাধ্যতামূলক কিন্তু করোনার পরীক্ষা নির্দেশ দেওয়া হয়েছে। সুমন, আগে যাদের করোনা পাওয়া, মানে যাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল আগের যে কারণে 7 দিনের জন্য ফ্লাইট বাতিল হয়ে গেল বাংলাদেশের সঙ্গে, তারা কেমন আছেন সে ব্যাপারে কোনো খোঁজ খবর রয়েছে কিনা? আর যেটি আসলে যুক্তির খাতিরে বলা যায় সেটি নিশ্চয়ই ইতালি কর্তৃপক্ষের ব্যাখ্যা থাকবে। বাংলাদেশ থেকে ফ্লাইট নিষিদ্ধ, দোহা থেকে তো আসলে ফ্লাইট বন্ধ করেনি তারা, ফলে দোহা থেকে যারা গেছেন এবং যাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করলে, করোনা ভাইরাস টেস্ট করানোর পর যাদের শরীরে পাওয়া যাবে না, শনাক্ত হবে না, তাদের প্রবেশে কি বাধা দেবে কেন, বা সেইটি নিয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা কি কর্তৃপক্ষ দিয়েছে? আগের ফ্লাইটে যারা এসেছিল এখানে, তাদেরকে যাদের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে, এবং যাদের করোনা ভাইরাস শনাক্ত হয়নি তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নির্দেশ দেওয়া হয়েছে, এবং তারা সেভাবে আছে। তবে এখানে একটা জিনিস বলা বাহুল্য যে করোনা ভাইরাস শুরুর প্রথম দিকে চীনের নাগরিকদেরকে যে দৃষ্টিতে দেখতো ইতালিয়ানরা, এখন বর্তমানে এই পরিস্থিতিতে বাংলাদেশিদের একটা
খুব খারাপ অবস্থায় যাচ্ছেন, বলবো যে তাদের দেখে ইতালিয়ানরা অনেকটাই ওই রকম দৃষ্টিতেই তারা তাকাচ্ছে। এবং এইটাকে করোনা বাংলাদেশের যে ফ্লাইটগুলো এসেছে বিশেষ ফ্লাইট, সেটাকে ইতালিয়ানরা কিন্তু করোনা বোম হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যে তারা আখ্যায়িত করেছে। তো বর্তমানে তাদেরকে কোথায় রাখা হয়েছে এটা কিন্তু এখনো কাউকে বলা হয়নি বা নিশ্চিত করা যায়নি। যাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে এটা একমাত্র শুধু তারাই জানে, এবং তাদের নামও কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। আর আরেকটা জিনিস বলবো আমি, যে এখানে যাদেরকে বাংলাদেশ থেকে যেসব যাত্রীদেরকে আনা হচ্ছে বিশেষ ফ্লাইটে, সেখানে একটি দালাল চক্র কিন্তু কাজ করছে। ইতিমধ্যে এটা নিয়ে ইতালির কমিউনিটির মধ্যে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। এর মধ্যেও সেই দালাল, সেই মানব পাচার বা আদম ব্যবসায়ী সবের সঙ্গে যারা সম্পৃক্ত যুক্ত, তাদের থাবা ঠিকই পড়ে গেছে। হতাশাজনক। জাকির, আপনাকে ধন্যবাদ। জাকির হোসেন সুমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইতালি থেকে। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর 12 জুলাই থেকে হাফিজিয়া মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সংশ্লিষ্টদের। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করতে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থাও বিবেচনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে করোনাকালীন সময়ে মার্চ থেকে 50% টিউশন ফি হ্রাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম প্যারেন্টস ফোরাম। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় সংগঠনের সদস্য সচিব আজম সালাউদ্দিন বলেন, 4.5 লাখ শিক্ষার্থী ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে, যাদের বেশিরভাগের অভিভাবক মধ্য ও উচ্চবিত্ত। সবারই আয় কমে গেছে, তাই স্কুল বন্ধকালীন সময়ে পুরো টিউশন ফি দাবি অনৈতিক। স্কুল চলাকালীন সময়ে যে সমস্ত ফি নেওয়া হয়, সে একই টেম্পারমেন্টের ফিগুলো তারা আমাদের কাছে চাচ্ছে। তারা বলছে যে গত 3-4 মাসের ফি যদি দেওয়া না হয়, তাদের এডমিশন ক্যান্সেল করে দেওয়া হবে। বেশিরভাগ অভিভাবকই অর্থনৈতিকভাবে দারুণভাবে বিপর্যস্ত। এটা শুধু বাংলাদেশের না বা আমাদের ইংলিশ মিডিয়াম বলে না, এটা সারা বিশ্বেই কিন্তু এই ব্যাপক অর্থনৈতিক মন্দার করাল থাবায় আমরা নিমজ্জিত। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা দিতে বিশেষ অনুদান বরাদ্দ সহ 10 দফা দাবিতে মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সারা দেশের কিন্ডারগার্টেনের মালিক ও শিক্ষকরা অংশ নেন। তারা বলেন, করোনা শুরু হবার পর শিক্ষকদের বেতন বন্ধ, অনেকে জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এই খাতকে বাঁচাতে প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে ঋণ চেয়েছেন তারা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর দফতরে স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়। করোনাকালে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলো আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছে। 54% অর্থের উৎস থাকলেও 46% সংস্থার নিজস্ব কোনো আর্থিক ভিত্তি নেই। কোভিড-19 প্রেক্ষাপট, স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সিটিজেন প্ল্যাটফর্মের উদ্যোগে বুধবার দুপুরে অনলাইন সেমিনারে বক্তারা বলেন, দুর্যোগের সময়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে প্রণোদনার কাঠামোতে রাখা হয়নি। সেই সাথে তৃণমূলে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা স্কিম চালু করা এই মুহূর্তে খুবই জরুরি বলেও তারা উল্লেখ করেন। তাদের সম্পদের ঘাটতি মেটাতে হবে। দ্বিতীয়ত হলো সমন্বয়ের যে অভাব আছে সেটা মেটাতে হবে, এবং তৃতীয়ত হলো স্বীকৃতির অভাব আছে, সেই স্বীকৃতি দিতে হবে। 2000 কোটি টাকার যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার ব্যাংক মানে প্রবাসী কল্যাণ ব্যাংক এবং পিকেএসএফ এর মাধ্যমে, এই টাকাগুলো যেন যে সমস্ত ব্যবসায়ের হাতে আসলেই প্রয়োজন সেই সমস্ত ব্যবসায়িক হাতে যায়। প্রথম কয়দিন ঠিক থাকলেও এখন অবস্থা তথৈবচ। স্বাস্থ্যবিধির বালাই নেই, নেই সামাজিক দূরত্ব, অপরিচ্ছন্ন পরিবেশ, অসহায় যাত্রীরা। এই হচ্ছে গণপরিবহনের চিত্র। এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই পরিবহন চালক সহকারীদের। তবে নেতারা বলছেন, স্বাস্থ্যবিধি মানাতে সব চেষ্টাই করছেন তারা। আর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরিস্থিতির উন্নতি না হলে করোনা সংক্রমণের হার বেড়ে যাবার শঙ্কা রয়েছে। মেহেদি মিরাজের ছবিতে বিস্তারিত রিয়াজ রায়হানের রিপোর্টে। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল, দুপাশে 2টি জীবাণুনাশক টানেল তৈরি করা হয়েছে যাত্রী শ্রমিকদের জন্য। সবসময় বন্ধ থাকায় এটি এখন সেভাবে কাজও করছে না। ক্যামেরা দেখে
টার্মিনালের একজন পড়িমড়ি করে টানেলটি ঠিক করার চেষ্টা করছিলেন। এটা হাওয়া ঢুকছিল তো ক্লিয়ার করে দিলাম। এদিকে চলে? হ্যাঁ সব সময় আশা বন্ধ পেয়েছিল যে আমাদের সুইচ অফ করা ছিল, তো এটা সবার জনগণের জন্য, যাত্রীদের জন্য, যাত্রী শ্রমিক যারা আছে সবার জন্য। এই বক্তব্যের উল্টো চিত্র চোখের সামনে। টানেলে জীবাণুমুক্ত করার চেয়ে যাত্রীদের নিজ নিজ পরিবহনে তোলার চেষ্টাতেই ব্যস্ত শ্রমিকরা। যাত্রী অটোরিকশা থেকে নামতেই পারেনি, তার আগেই গায়ে গা লাগিয়ে ঘিরে ধরেছে শ্রমিকরা। সামাজিক দূরত্বের বাণী বোধ হয় নীরবেই কেঁদেছে এ দেখে। একই অবস্থা কাউন্টারেও। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখার সময় কই। আমরা হয়তো কাউন্টারে একবার দুইবার করিয়ে দিলাম, কিন্তু এরপর এটা ছাড়াও তো আরও তো অনেক ক্রাউডেড প্লেস আছে। আমরা দূরে থেকে তো কথা বলছি, তো এটা তো কিচ্ছু বলার নাই। আর আন্তজেলা টার্মিনাল থেকে এবার রাজধানীর রাজপথে নজর দেওয়া যাক। মাস্ক আছে ঠিকই, কিন্তু মুখে নয়, গলায়। যাত্রী তোলার সময় একটু সরে দাঁড়ানোর প্রয়োজনও বোধ করে না অধিকাংশই। কেউ কেউ নামে শুধু একটি জীবাণুনাশকের স্প্রে হাতে নিয়ে আছেন, কারো আবার তাও নেই। এসব নিয়ে যুক্তির অভাব নেই পরিবহন শ্রমিকদের। খোলা রাখছি আমরা একটা ঘামে গিরানে গুন্দায় যায়। 5 টাকা যাত্রী টাকা লাগে তো এই জন্য। গণপরিবহনের এমন দশায় বিরক্ত, সংক্রমণের শঙ্কায় শঙ্কিত সাধারণ মানুষ। অনেক বাসে স্প্রে দিয়ে উঠায়, আবার অনেক বাসে দেয় না। অফিস করছি না, মনে করেন যে যাচ্ছি মৃত্যুর পথে যাচ্ছি, এরকম মনে হয়। স্প্রে করার কথা ছিল, স্প্রে করতো প্রথম পর্যায়ে, এখন আর স্প্রে করতেছে না। 1 জুন বেশ কিছু শর্ত দিয়ে চালু করা হয় গণপরিবহন, অথচ সেসব শর্ত এখন কেবলই কাগজে হয়ে গেছে। আমাদের মালিকদের পক্ষের থেকে বিভিন্ন রোডে আমাদের কমিটি করে দেওয়া আছে, যারা কাজ করতেছে এগুলি নিরুৎসাহিত করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ রোধে গণপরিবহন নিয়ে আলাদা করে ভাবা প্রয়োজন। এই মেনে চলাটা হচ্ছে কিনা সেটা কঠোরভাবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নজরদারি জোরদার করতে হবে। আমরা যদি একজন মানুষকে সংক্রমিত হওয়ার হাত থেকে বাঁচাতে পারি, তাহলে কিন্তু অনেকেই নিরাপদ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের সনদ আর জিনিসপত্র ভাগাড়ে ফেলে দেয়া সেই বাড়িওয়ালা এখনও আটক হননি। মামলা হবার পর থেকেই পলাতক তিনি। সনদপত্র, পরীক্ষা রেজিস্ট্রেশন হারিয়ে এখন চরম বিপাকে শিক্ষার্থীরা। পুলিশ বলছে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেয়া হবে, আর দ্রুতই আটক হবে সেই বাড়িওয়ালা। বাড়িওয়ালার নির্মমতায় শিক্ষার্থীদের এমন কান্নায় স্তম্ভিত গোটা দেশ। বাড়ি ভাড়ার টাকার জন্য এদের কাপড় চোপড়, আসবাব ময়লার ভ্যানে করে ভাগাড়ে ফেলে দেন বাড়িওয়ালা। বাদ যায়নি কলেজ পড়ুয়াদের সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কার্ডও। প্রয়োজনীয় সার্টিফিকেট, আসবাবপত্র এবং আমাদের থরে থরে সাজানো স্বপ্নগুলোকে ডাস্টবিনে ফেলে সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে দিয়ে নষ্ট করেছে। ওনার কাছে আমরা অনেক কাকুতি মিনতি করে ওনার পায়ে ধরে বলেছিলাম, আঙ্কেল আমাদের সার্টিফিকেটগুলো আমাদেরকে দিয়ে দেন। ঢাকার ধানমন্ডির ওয়েস্ট অ্যান্ড স্ট্রিট এলাকার সেই বাসায় গেলেও মালিক বা পরিবারের কেউ সামনে আসেননি। ঘটনায় মামলার পর থেকে পলাতক বাড়িওয়ালা। গণমাধ্যম কর্মী দেখে ছুটে আসেন পাশের ভবনের বাসিন্দারা। জানান 20 বছর ধরে প্রভাব খাটিয়ে স্থানীয়দের যন্ত্রণা দিয়ে আসছেন রুবি ভবনের মালিক হাজি কাঞ্চন। গলির মধ্যে আমাদের প্রতি তার আক্রোশ কেন আল্লাহ মাহবুব জানে। আমাদের প্রতি অনেক আক্রোশ, তার যে কোনো বিনিময়ে আমাদেরকে জেলের হয়রানি করার একটা তার টার্গেট ছিল। প্রতিনিয়ত ভাড়াটির সাথে খারাপ ব্যবহার করে। এটা তো ভাইরাল হয়ে গেল, কিন্তু অনেক আগে থেকেই খুব খারাপ ব্যবহার করে। ঘটনা আরও আছে। গ্রিন রোডের পাশের এলাকার একটি হোস্টেলেও রাতের আধারে শিক্ষার্থীদের সব বই খাতা, সার্টিফিকেট সহ সব মালামাল গ্যারেজে ফেলে দেন এক হোস্টেল পরিচালক। অবশ্য সেদিনই আটক হন তিনি। পুলিশ বলছে 2টি ঘটনায় আলাদা মামলা দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে। শিক্ষা বোর্ড ও কলেজ থেকে সহায়তার জন্য চেষ্টাও করছে পুলিশ। ঢাকা কলেজের প্রিন্সিপাল মহোদয়ের সাথে যোগাযোগ করেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন রেজিস্ট্রেশন কার্ড ছাড়াই তাদেরকে তারা অ্যাডমিট কার্ড দিবেন এবং তারা পরীক্ষায় বসার সুযোগ পাবে। আমরা এই যে আসামি তাকে গৃহীত করার জন্য অনেক জায়গায় শিক্ষার্থীদের সাথে এমন নির্মম আচরণ করা হচ্ছে করোনাকালের শুরু থেকেই। মেস ও বাসাবাড়িতে সব ফেলে গ্রামে যাওয়া শিক্ষার্থীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। এ নিয়ে মানববন্ধন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পুরান ঢাকা এলাকায় বাড়ি ভাড়া ও বাড়িওয়ালাদের মানসিক নির্যাতনের প্রতিবাদে অনশনও করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছি, আবার একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা ভাইরাস পরবর্তী অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সম্মিলিত প্রয়াস জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহামারীর কারণে প্রবাসীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বুধবার দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর অনলাইন সম্মেলনে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি চাকরিচ্যুত প্রবাসীদের চাকরিতে পুনর্বহাল, জীবিকা, স্বাস্থ্য ও জীবনমান রক্ষায় করণীয় নিয়ে প্রস্তাব তুলে ধরেন। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রমে শক্তিশালী বৈশ্বিক সুসমন্বিত কার্যক্রম হাতে নিতে হবে। সেখানে সকল দেশের অংশগ্রহণ থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি ও প্রাইভেট সেক্টরকেও এ কাজে যুক্ত করতে হবে। অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দিতে হবে জাতিসংঘকে। আর এই কাজ অবশ্যই G7, G20, OECD ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অনুমোদিত হতে হবে। করোনার নমুনা পরীক্ষা, প্লাজমা ডোনেশন সহ এই সংকট ঘিরে এক শ্রেণীর অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকার এই সকল প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, এই ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়। ওবায়দুল কাদের বলেন, কিছু মানুষ করোনার তথ্য গোপন করে চলাফেরা করছেন, আবার কেউ করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে বিমানবন্দরে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছেন। বলেন, বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা আর সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, যা লাখ লাখ প্রবাসীদের অবিশ্বাস আর অনিশ্চয়তার আধারে ঠেলে দিচ্ছে। ঈদের সংক্রমণ বিস্তার রোধে আমাদের সকলকে সচেতনতার জনযোদ্ধা হিসেবে কাজ করতে হবে। করোনার নমুনা পরীক্ষা সনদ, প্লাজমা ডোনেশন সহ বিভিন্ন ক্ষেত্রে এ সংকটকে ঘিরে এক শ্রেণীর অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকার এ সকল প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে। করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে চালু হলো আরও 2টি অস্থায়ী হাসপাতাল। এর মধ্যে 50 শয্যার BGMEA হাসপাতালে অগ্রাধিকার পাবে গার্মেন্টস শ্রমিকরা। করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত্যু যাই হোক না কেন, ডাক পড়লেই ছুটে যাচ্ছেন আলমানাহিল কর্মীরা। অনেক ক্ষেত্রে করোনার ভয়ে যেখানে রক্তের সম্পর্কের কেউ এগিয়ে আসেনি, তখন পরম মমতায় ধর্মীয় রীতি মেনে প্রায় 3 শতাধিক মরদেহ দাফন ও সৎকার করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। শুধু চট্টগ্রাম মহানগরী নয়, ডাক পেলে ছুটছেন জেলা উপজেলার প্রত্যন্ত গ্রামেও। এ কাজ করতে গিয়ে আলমানাহিলের অনেক কর্মী করোনায় আক্রান্ত হলেও পিছু হটেননি। ঝুঁকি বলতে গেলে অনেক ঝুঁকি, আর যদি বাস্তব আকারে দেখা যায় এটা কোনো ঝুঁকি নয়, এটা বাস্তবিক মানবিক দিক বিবেচনা করলে এটাই সবচেয়ে বড় সেবামূলক কাজ। এবার করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামের হালি শহরে 75 শয্যার হাসপাতাল চালু করেছে সংগঠনটি। সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট, ICU সুবিধা সহ হাসপাতালটি মঙ্গলবার উদ্বোধন করেন CMP কমিশনার। চেষ্টা করবো ICU সেবাটুকু দেওয়ার জন্য। আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেবাটুকু হাই ফ্লো নজল দ্বারা যেগুলো কোভিড-19-কে চিকিৎসা দেওয়া হয়, আমরা তাও চেষ্টা করতেছি বাস্তবায়ন করার জন্য। চট্টগ্রামে করোনা আক্রান্তদের জন্য হাসপাতাল চালু করেছে BGMEA। নগরীর সল্টগোলায় এ হাসপাতালে 2-1 দিনের মধ্যে রোগী ভর্তি শুরু হবে। গার্মেন্টস কর্মীদের দেয়া হবে অগ্রাধিকার। কোনো ক্রিটিক্যাল রোগী হয়ে থাকে 1%, 2% বা ওই যে ICUর কোনো প্রয়োজন হয়ে থাকে, এটার ব্যাপারে আমরা মেডিকেলের সাথে আর জেনারেল হসপিটালের সাথে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি। ওই সমস্ত রোগীকে আমরা ট্রান্সফার করব। চট্টগ্রামে বর্তমানে সিটি কর্পোরেশনের একটি সহ ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা 5টি আইসোলেশন সেন্টার ও মিনি হাসপাতাল চালু রয়েছে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। খুলনায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য তৈরি একমাত্র হাসপাতালটিতে কোনো শয্যা ফাঁকা নেই। সরকারি বেসরকারি অন্য কোনো হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা না থাকায় বিপাকে রোগী ও স্বজনরা। অথচ জেনারেল হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে কোভিড চিকিৎসা কেন্দ্র খোলার কথা থাকলেও তা কেউ মানছে না। কোভিড-19 আক্রান্ত মুমূর্ষু রোগী নিয়ে কেউ খুলনা করোনা হাসপাতালে ঢুকতে গেলেই সবার আগে চোখে পড়বে এই ব্যানারটি। বর্তমানে ভর্তি রোগী সুস্থ হলে বা কেউ মারা গেলেই কেবল মিলবে সোনার হরিণ হাসপাতালের বিছানা।
4 এপ্রিল 100 শয্যার খুলনা করোনা হাসপাতালের যাত্রা শুরু। আইসিইউ এর শয্যা সংখ্যা 10টি। প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সপ্তাহখানেক আগে পূর্ণ হয়ে যায় হাসপাতালের প্রতিটি শয্যা। আগে আমাদের হয়তো কম খারাপ রোগীরাও ভর্তি হতো, কিন্তু এখন আমাদের যে রোগীগুলো ভর্তি হচ্ছে এর অধিকাংশ খুব বেশি খারাপ রোগী আসছে। এখন সিট খালি নেই, তাহলে বাকি রোগীরা যাবে কোথায়? অনেকে বাড়ি থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে, হয়তো টেলিফোনে কিংবা অন্যভাবে আমাদের সেইটুকুন সহযোগিতা দিতে পারছি, কিন্তু আমরা স্যাটিসফাইড না। গেল মাসে করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল খুলনা জেনারেল হাসপাতালে 42টি শয্যা প্রস্তুত করা হবে। 1 মাস পেরিয়ে গেলেও সে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। সিভিল সার্জন মহোদয় উনি জানিয়েছিলেন সদর হসপিটাল, যেটা সেই সদর হসপিটালকে আমরা 42টা বেডে উন্নীত করবো এবং 42টা বেডে নেব। এটা এখান থেকে 2রা জুনের কথা। আজকে হচ্ছে জুলাই মাস। এই গাফিলতি করার সুযোগ যদি যারা করে থাকে তাদের কেন করছে এর একটা তদন্ত অথবা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কের এমন বক্তব্য মানতে নারাজ সিভিল সার্জন। গভর্নমেন্ট অনুমোদন ছাড়া কোনো কাজ করা যায় না, এবং যে কাজগুলো ইঞ্জিনিয়ার করবে এবং এটা একটা টেন্ডার প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী কাজ হবে। এখানে গাফিলতি করার কোনো সুযোগ নাই, এবং আমরা টেকনিক্যাল কমিটিও করছি। আমরা এখানে ইঞ্জিনিয়ারদের সাথে সবসময় কাজ, আজকেও সকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, তারা কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। এদিকে 1 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনায় বলা হয় 50 শয্যা বিশিষ্ট বেসরকারি হাসপাতাল ক্লিনিকে রাখতে হবে কোভিড ও নন কোভিড রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা। কিন্তু খুলনায় সেই নির্দেশনা এখনও বাস্তবায়িত হয়নি। এ ব্যাপারে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতির সময় হলো, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা ভাইরাস শুধু ফুসফুস বা কিডনিই নয়, ক্ষতিগ্রস্ত করছে আক্রান্তদের মস্তিষ্ক। ব্রিটিশ গবেষকদের দাবি, কোভিড-19 রোগীদের ব্রেন স্ট্রোক আর স্নায়ু জটিলতার সমস্যাও দেখা দিচ্ছে। ডব্লিউএইচওর হুঁশিয়ারি, সহসাই করোনা থেকে মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রায় প্রতিদিন রেকর্ড সংক্রমণ দেখছে বিশ্ব। করোনার এই ভয়াবহতা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বলছে এখন কেবল আক্রান্ত হওয়ার তালিকা ঊর্ধ্বমুখী, ভবিষ্যতে বাড়তে পারে মৃত্যুহারও। এপ্রিল এবং মে মাসে গড়ে প্রতিদিন সংক্রমণ দেখেছি 1 লাখ করে, কিন্তু এই সংখ্যা এখন 2 লাখ। শনাক্তের পাশাপাশি যে কোনো সময় বাড়তে পারে মৃতের সংখ্যা। এছাড়া কিভাবে ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে সেই সম্পর্কে দ্রুতই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হবে, এ নিয়ে কাজ চলছে। এমন মহামারী পরিস্থিতির মধ্যেও নতুন শঙ্কার কথা জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণা বলছে, করোনা ভাইরাস শুধু ফুসফুস এবং কিডনি নয়, মস্তিষ্কেরও মারাত্মক ক্ষতি করছে। ব্রেন স্ট্রোকও হচ্ছে আক্রান্তদের। রেকর্ড সংক্রমণ হলেও অর্থনীতির চাকা সচল রাখতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। এখন ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্কুল খুলে দিতে প্রশাসনকে চাপ দিচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। আমরা খুব দ্রুত সব স্কুল চালু করতে চাই। সবাই জানি এটা ভয়াবহ রোগ, তবে তরুণ এবং শিশুরা বেশ ভালোভাবে এটা মোকাবেলা করছে। এদিকে মাত্র 8,000 সংক্রমণ দেখা কেনিয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠান আগামী বছরের আগে আর না খোলার সিদ্ধান্ত নিয়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। 7 বছর আগেই নাকি কোভিড-19 মতো একটি ভাইরাসের নমুনা পাঠানো হয়েছিল উহানের ল্যাবে, কিন্তু সেই ভাইরাসটিকে তখন গুরুত্ব দেয়নি ল্যাব কর্তৃপক্ষ, এমন দাবি ব্রিটিশ দৈনিক সানডে টাইমসের। বিপরীতে নিজেদের পক্ষে সাফাই ল্যাব পরিচালকের। গোটা বিশ্বের অভিযোগ, উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে বা ছড়ানো হয়েছে করোনা ভাইরাস। সেই বিতর্কের সমাধান মেলেনি এখনো। আগুনে নতুনভাবে ঘি ঢালল ব্রিটিশ দৈনিক সানডে টাইমস। বলা হয়, আরও 7 বছর আগেই উহান ল্যাবে কোভিড-19 মতো একটি ভাইরাসের নমুনা পাঠানো হয়েছিল, যা পাওয়া যায় স্থানীয় খনিতে মারা যাওয়া এক পরিচ্ছন্নতা কর্মীর শরীরে। তিনি নিয়মিত সেখানে বাদুড়ের মল পরিষ্কার করতেন। তার মৃত্যুও হয় নিউমোনিয়ায়, কিন্তু সে সময় অপরিচিত ভাইরাসকে গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ।
অভিযোগ মিথ্যা প্রমাণে নিজেদের পক্ষে সাফাই গাইলেন উহান ল্যাবের পরিচালক। শতভাগ আইন ও যথার্থ নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে ল্যাব। এখান থেকে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের মন থেকে ভীতি দূর করতেই ল্যাবের গোপন কার্যক্রম তুলে ধরছি। যারা অভিযোগ করছেন তাদের বলছি, সন্দেহ দূর করতে ল্যাবের কার্যক্রম দেখে যান। যাত্রা শুরুর পর ল্যাবটিতে ভয়ঙ্কর সব জীবাণু নিয়ে হয় গবেষণা। বিশেষভাবে অজানা অনেক ভাইরাসের গবেষণা হয় P4 ল্যাবের সবচেয়ে গোপন অংশে, যেখানে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। অনুমোদন ছাড়া একটি মশাও ল্যাবে প্রবেশ করতে পারবে না। এমনকি গবেষকদের এক ফোঁটা পানি বা কাগজের টুকরো ল্যাবের বাইরে নেওয়ার সুযোগ নেই। যারা বলে গবেষণার জন্য রাখা প্রাণীদের আমরা বাইরে বিক্রি করেছি, তাদের ল্যাব সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। করোনা ভাইরাস ছড়ানোর জন্য উহান ল্যাবই দায়ী কিনা সে প্রশ্নের উত্তর না মিললেও ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে অনেকটাই এগিয়ে প্রতিষ্ঠানটি। ভ্যাকসিনের 3য় ধাপের পরীক্ষা চালাচ্ছে তারা। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে এই বিষয়ে অবহিত করেন তিনি। এর একদিন আগে জাতিসংঘকে WHO থেকে নাম প্রত্যাহারের বিষয়ে চিঠি দেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সংস্কারে ব্যর্থ হওয়ায় সংস্থাটি ত্যাগ করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্তে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট রাজনীতিকরা। দাবি, ট্রাম্পের এমন পদক্ষেপে একা ফেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। করোনার কারণে রেকর্ড পরিমাণ অর্থনৈতিক সংকটের মুখোমুখি ইউরোপের দেশগুলো। চলতি অর্থবছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 8% বেশি অর্থনৈতিক সংকোচন হতে পারে বলে শঙ্কা জোট নেতাদের। করোনা ভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি। টানা লকডাউন আর কড়াকড়িতে বন্ধ উৎপাদন, রফতানি ও পর্যটন সহ সব খাত। অন্যদিকে স্থবির বিশ্ব অর্থনীতি। ফলে লকডাউন শিথিল হলেও পুরো ইউরোপের অর্থনীতিতে বিরাজ করছে অচলাবস্থা। ইউরোপীয় জোটের নেতারা বলছেন, চলতি অর্থবছরে অঞ্চলটির দেশগুলোতে অর্থনৈতিক মন্দার সংখ্যা আরও গভীর হবে। এরই মধ্যে ইউভুক্ত দেশগুলোতে অর্থনৈতিক সংকোচন হবে 8%-এর বেশি। যদিও এর আগে অর্থনীতিবিদরা জানিয়েছিলেন এ সংখ্যা 7.5%। কমবে ইউরোর মানও। আমরা যতটা ভেবেছিলাম ক্ষতির পরিমাণ তার চেয়েও কয়েক গুণ বেশি। চলতি অর্থবছরে যে ক্ষতি হবে আগামী অর্থবছরে কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব না। পরের বছর অর্থাৎ 2021 অর্থবছরে সম্ভাব্য অর্থনৈতিক সংকোচন প্রায় 5.8%। সংকট দেখা দিয়েছে জোট ছাড়ার পর ব্রিটেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে সমঝোতা ছাড়াই চুক্তি করতে হবে ব্রিটেনের সাথে। সবচেয়ে বড় ভয় হলো এই সংকটের মুখোমুখি হবে পুরো ইউরোপ। তাই ক্ষতির ধাক্কা সামলে ওঠা কঠিন হবে। তার চেয়েও বড় কথা, ব্রিটেন যদি জোটে থাকতো তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত। করোনার কারণে সৃষ্ট এই সংকটের জন্য কোনো চুক্তি ছাড়াই জোটকে সমঝোতা করতে হবে ব্রিটেনের সাথে। এ অবস্থায় ইউরোপে মুদ্রাস্ফীতি 1.1% বাড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে অনলাইনে কার্যক্রম পরিচালনাকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে কড়া সমালোচনার মুখে মার্কিন প্রশাসন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা। শিক্ষাবিদদের পাশাপাশি প্রশাসনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন রাজনীতিকরাও। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আগামী ফল সেমিস্টারে অনলাইনে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের 9% বিশ্ববিদ্যালয়। এরপরই হঠাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ঘোষণা, পুরোপুরি অনলাইনে ক্লাস নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিদেশি শিক্ষার্থীদের ছাড়তে হবে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপে বিপাকে পড়বে F1 ও M1 ভিসায় আগত শিক্ষার্থীরা। গত বছর এই দুই ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে প্রায় 4 লাখ শিক্ষার্থী। নতুন সিদ্ধান্তে মাঝপথে ঝরে পড়তে পারে অনেকে, আশঙ্কা সংশ্লিষ্টদের। ভেনেজুয়েলায় ফেরত গেলে আমার আর লেখাপড়া করা সম্ভব নয়। সেখানে খাবারের অভাব, এমনকি ইন্টারনেট সংযোগও সহজলভ্য না। দেশে পাঠানোর অর্থ হলো কলেজের বাকি শিক্ষার্থীদের তুলনায় বৈষম্যপূর্ণ পরিবেশে পাঠানো হবে আমাকে। 11 বছর ধরে এদেশে পড়াশোনা করছি, ট্যাক্স দেই, সব নিয়ম কানুন মেনে চলি। বৈধ অভিবাসী হয়েও এই ধরনের পদক্ষেপের শিকার হতে হবে, এটা মানা যায় না।
গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে 10 লাখের বেশি বিদেশি পড়াশোনা করছে যুক্তরাষ্ট্রে, যা দেশটির মোট শিক্ষার্থীদের 5.5%। এদের 3/4 এশীয়। সবচেয়ে বেশি চীনের নাগরিক, এরপরই আছে ভারতীয়রা। আমার অনেক বন্ধুদেরই মাস্টার্স প্রোগ্রাম চলছে। এই সময় দেশে পাঠিয়ে দেওয়াটা খুবই অন্যায় আচরণ। যুক্তরাষ্ট্রের সাথে সময়ের পার্থক্যের কারণে অনলাইনে ক্লাস করা অনেকের জন্যই অসম্ভব। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের তথ্য, মার্কিন অর্থনীতির $4,500 কোটি আসে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি থেকে। বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সিংহভাগই এই ফি নির্ভর। তাই সরকারের নতুন নীতিতে বিপদে পড়বে এই প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের নিরাপদ রাখতে অনলাইন ক্লাস খুব ভালো সমাধান, তবে তাদের দেশে ফেরত পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বড় অসন্তোষ আর উদ্বেগের বিষয় এটা। শিক্ষার্থীরা যেমন বিপাকে পড়বে, তেমনি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য জটিলতা তৈরি করবে এই নীতি। শিক্ষক, শিক্ষার্থী সহ নতুন মার্কিন নীতির বিরুদ্ধে সরব হয়েছেন রাজনীতিকরাও। এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করছেন তারা। বৈধ অভিবাসনের উপর ডোনাল্ড ট্রাম্পের অহেতুক খড়গ হিসেবেও দেখছেন অনেকে। যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।